এখানে আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই, কিন্তু তারপরও এখানে আজকে আদালত বসার এই নাটকটি গত 24 ঘন্টা ধরে কয়েকবার অন্তত এই 3টি ভেন্যু নিয়ে, একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদ্রাসা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হইল না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই, সেহেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত সেখানেই বসবে। আপনারা জানেন যে ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের একটি রিটের নির্দেশনার আলোকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। তার মানে হচ্ছে এটা একেবারেই পরিষ্কার যে 2009 সালের এই ফেব্রুয়ারির এই ঘটনায় যে বিচার প্রক্রিয়া এতদিন পর্যন্ত চলে আসছিল সেই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না। যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, যাদেরকে আসামি করা হয়েছিল, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল, এগুলো ভুল একটি দণ্ড ছিল, ভুল একটি আদেশ ছিল এবং একটি ভুল বিচার প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছিল বলেই মহামান্য হাইকোর্ট এই বিষয়টিকে সেভাবে নজরে নিয়েছেন এবং তার নির্দেশনার আলোকে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন এই বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে। তার মানে এটি পরিষ্কার হয়েছে যে এখন যারা অভিযুক্ত হিসেবে জেলে আছেন অথবা যারা কনভিক্টেড, কোনো না কোনোভাবে একটি ভুল রায়ের দ্বারা তারা নির্যাতিত, তারা নিগৃহীত হচ্ছেন। আমরা আইনের আজকের যে অবস্থা ছিল, অনেকগুলো ভুল এবং এই ত্রুটি এই মামলাগুলো করেছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, একটি এফআইআর থেকে হত্যা মামলা এবং বিস্ফোরক দুটি চার্জশিট হইল। এই স্প্লিট চার্জশিটে আমাদের দেশের কাস্টমস হচ্ছে এটাই, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা বলেন, কিবরিয়া হত্যাকাণ্ড বলেন, আরও যতগুলো বড় মামলা বলেন, এজাহার থেকে যতগুলো মামলার উদ্ভব হয় এই সবগুলো মামলার সাক্ষী গ্রহণ একসাথে চলে, বিচার প্রক্রিয়া একসাথে চলে। কিন্তু এখানে ভিন্নতা হলো। এখানে ভিন্নতা হওয়ার কারণে হত্যা মামলা যারা অভিযুক্ত হলেন এটা হাইকোর্টে গেল, হাইকোর্টে গিয়ে এই হাইকোর্টের বিচার প্রক্রিয়া শেষে এটা এখন লিপ্টি আপিলে মহামান্য অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। প্রশ্ন হলো হত্যা মামলায় যারা খালাস পেলেন তাদেরকে এই ঠুনকো অজুহাতে এই বিস্ফোরক মামলায় তাদেরকে দীর্ঘদিন আজকে প্রায় 16-17 বছর এই মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এবং একইভাবে এই হত্যা মামলায় যাদের 10 বছর 12 বছর যে জেল হয়েছিল, যেগুলো অলরেডি বিন সার্ভ আউট, তারাও আজকে এই ঠুনকো অজুহাতে ভেতরে আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আন্দোলন সংগ্রামের এই অবস্থানটা দেখে এই ভুল পদক্ষেপের একটি নজির যেটা ওনারা স্থাপন করেছিলেন সেটার সুরাহা করার একটি রাস্তা ছিল। সেটা ছিল এই যে যেহেতু একটি তদন্ত কমিশন হয়েছে, তদন্ত হয়েছে, সঙ্গত কারণেই আগের যে ভুল পদক্ষেপগুলো ছিল সেগুলো থেকে এই অভিযুক্ত এবং অনুপযুক্ত যারা আসামি আছেন, ভেতর আছেন, তাদেরকে বেল দেওয়ার একটি প্রক্রিয়া ছিল। আজকে ছিল সেই বেল দেওয়ার প্রক্রিয়ার একটি শুনানির দিন। দুঃখজনক হলো গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখলাম। আমরা প্রথমে একটি প্রজ্ঞাপন পেলাম যেখানে বলা হলো অস্থায়ী আদালত কেরানীগঞ্জে এই বিচার প্রক্রিয়াটি হবে। কিছু সময় পরে আবার স্ক্রলে আমরা একটা নিউজ দেখলাম যে না, এটা আলিয়া মাদ্রাসায় হবে। অথচ আলিয়া মাদ্রাসায় এখানে বিচার প্রক্রিয়া না হওয়ার গত 4টি তারিখ আমরা এইটাই, আদালতও জানেন, সরকার জানেন যে এখানে আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই, কিন্তু তারপরও এখানে আজকে আদালত বসার এই নাটকটি গত 24 ঘন্টা ধরে কয়েকবার অন্তত এই 3টি ভেন্যু নিয়ে, একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদ্রাসা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হইল না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই, সেহেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত সেখানেই বসবে। আজকে আমরা সকালে সেখানে গেলাম, আবার শুনলাম যে না, এই নিউজ জানা সত্ত্বেও বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন, প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন। আমাদের দুঃখটা হচ্ছে এই জায়গায়, যে যায় লঙ্কা সে হয় রাবণ। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। সঙ্গত কারণেই আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটকীয়তার অবসান হওয়া দরকার। একটি ভুল জাজমেন্টের ভিত্তিতে যে আসামিরা আজকে ভেতরে আছেন, যাদেরকে আমরা এখন আসামি বলছি, তাদেরকে অবিলম্বে, যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, এই তদন্ত প্রক্রিয়ার সেখানে আমরা 4টি কথা আজকে পরিষ্কার করে বলতে চাই। গভর্নমেন্টের এই 4টি পদক্ষেপ, যে কোনো একটি পদক্ষেপ গভর্নমেন্ট এদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত হইল
আপনার বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে দেখেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি তথা কথিত দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির 401 সুবিধা দেওয়া হয়েছে। এই আসামিদের ক্ষেত্রে তদন্ত চলমান থাকবে, এই আসামিদের ক্ষেত্রে সেটা করতে পারতেন। আমাদের আর্টিকেল 49 অফ কনস্টিটিউশন এটা তারা করতে পারতেন। সেখানে মৌকুবের যেমন বিধান আছে, স্থগিতেরও বিধান আছে। তদন্ত চলমান থেকে এই দণ্ড স্থগিত করে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা সুযোগ ছিল। আরও একটি সুযোগ ছিল, সেটা হচ্ছে সিআরপিসির 494। এই গোটা মামলাটাই প্রত্যাহার করার সুযোগ ছিল। আজকে অনেক মামলা প্রত্যাহার হচ্ছে। ইভেন দো আপনার গত 2009 সালে দেখেছেন শত শত না হাজার হাজার মামলা 494-এ সিআরপিসিতে প্রত্যাহার করেছে। সবকিছু মিলেই এই মানুষগুলোর জন্য আমরা একটি সুরাহা চাচ্ছি, যারা নির্দোষ নিরপরাধ দীর্ঘ 17 বছর। এতটা নির্মম এই অবস্থানটা আপনারা চিন্তা করতে পারবেন না। আমি নিজে জেলে ছিলাম, আমি জেলে থেকে দেখেছি সেখানে বিনা চিকিৎসায় বিনা আহারে যারা মৃত্যুবরণ করেছেন, দুর্ভাগ্য আমাদের, তাদেরকে গোসল দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। আপনি শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন, একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেন নেই। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে, তাদেরকে কনভিক্টেড করা হয়েছে। হত্যা মামলায় খালাস পেয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ছাড়া পাচ্ছেন না। এই অমানবিক অবস্থা